হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকে আবার আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকের ভিডিওর টপিক সম্প্রতি বাংলাদেশে জানেন আপনারা, বাংলাদেশের সরকারের পতন ঘটেছে এবং নতুন অনেক মানুষ কিন্তু বাংলাদেশের সরকারের দায়িত্বে এসছে। আজকের যে ভিডিওর টপিক সেটা হলো গিয়ে এরা কারা, যাদের হাতে দেশ, যাদের হাতে রাজনৈতিক বা দর্শনী বা কি এই মুহূর্তে বাংলাদেশের যাদের হাতে তাদের রাজনৈতিক দর্শনী বা কি, তারা কারা সেই বিষয়ক ভিডিওটার মধ্যে ইনফরমেশন আছে। সেই সব ইনফরমেশন আপনারা এর মাধ্যমে জানতে পারবেন, আর দেখার পরে আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব। চলুন বন্ধুরা, পুরো ভিডিওটা দেখে নিই। আর ভিডিওর অরিজিনাল লিঙ্ক কিন্তু প্রতিবারের মতো আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনি সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে দেখে নিই। চলুন উপদেষ্টাদের একজনের একটু ভাবনা শুনি। সোচতা है वो कितने मासूम थे, कैसे क्या हो गया देखते देखते। উপদেষ্টাদের একটু গান শুনি, চলুন তারপরে আলোচনায় ফিরছি। বুঝতেই পারছেন, আপনাদের উপদেষ্টা আসিফ মাহমুদ গান গাইছেন। আমি কেন উপদেষ্টা আসিফ মাহমুদের এই গান শোনাচ্ছি? এটা বছর দেড়েক আগের একটি বিশ্ববিদ্যালয়ের ঘরোয়া পরিবেশে তারা বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছে। এই গানের কথা হচ্ছে সোচতা হে ও কিতনে মাসুম থে। মনে হচ্ছিল কিংবা ভাবছিলাম যে ও কতটা নিষ্পাপ ছিল। ক্যাসে ক্যা হো গায়া দেখতে দেখতে, কি হতে কি হয়ে গেল দেখতে দেখতে। বাংলাদেশের যে রাজনৈতিক প্রবাহ, পট পরিবর্তন, রাজনীতি এবং এইসব শিক্ষার্থীরা এখন রাষ্ট্র পরিচালনা করছে, সেটি এই গানের মতোই। ওরা একটা মাসুম বাচ্চা ছিল, কিন্তু দেখতে দেখতে যেন কি একটা হয়ে গিয়েছে। আসলে কি এরা মাসুম বাচ্চা, এবং আসলে কি দেখতে দেখতে কি হয়ে গিয়েছে, সেটা একটা বড় প্রশ্ন। কেন প্রশ্ন করছি? কেননা অনেকের মাঝে এই প্রশ্নটা আছে যে রাষ্ট্র আসলে কারা চালাচ্ছে, দেশ কাদের হাতে, সেটি খুব জানার আগ্রহ। আমরা কেবল সামনে থেকে কিছু মানুষ দেখি, ডক্টর ইউনূস, আসিফ নজরুল, কিছু বৃদ্ধদের দেখি। এরা আমাদের চেনা, এদের আইডিওলজি কি, এরা কোন ধারণা বিশ্বাস করে, এদের মতামত কি, এদের রাজনীতি কি আমরা চিনি। এরা হলো আমাদের চেনা শত্রু অথবা মিত্র, যাই বলুন না কেন। একটা প্রবাদ আছে না, যে চেনা শত্রুর চেয়ে অচেনা মিত্র বহুত ভয়ঙ্কর। যাদেরকে আপনি চিনেন তাদেরকে তো আপনি চিনেন। ক্রিকেট খেলায় কি হয়, যেসব দলের সাথে আপনি খেলেন আপনি জানেন যে তারা কোন দিক দিয়ে বাউন্স দিবে, কোন উইকেটে কি বিহেভ করবে। কিন্তু যেই দল খেলে নাই কখনো, যেই প্লেয়ারকে আপনি মোকাবেলা করেন নাই কখনো, তার সম্পর্কে বেশি সচেতন থাকতে হয়, জানার আগ্রহ থাকতে হয়, থাকে মানুষের। সুতরাং যেই চেনা মিত্র অথবা শত্রু যারাই আছে সামনে, ডক্টর ইউনূস থেকে আসিফ নজরুল থেকে শুরু করে উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত, আদিলুর রহমান, রেজওয়ানা, এর বাইরে যেই নতুন মুখগুলো আমরা দেখছি, এরা আসলে কারা? এরা আমাদের শত্রু না মিত্র? এই রাষ্ট্র কি তাদের হাতে নিরাপদ কিনা, সেটাও জানার দরকার। এই কারণে যে রাষ্ট্র কোন দিকে যাবে সেইটার লাটাই এদের হাতে। ডক্টর মোহাম্মদ ইউনূস বৃদ্ধ মানুষ, 84 বছর বয়স। উনি নিত্যদিনের ভাবনা, ওনার ভাবনার জগতে কম। উনি রাষ্ট্রটাকে কিভাবে একটা নিয়মতান্ত্রিক পন্থায় আগানো যায় সেই লক্ষ্যে কাজ করছেন। কিন্তু পেছন দিক থেকে কারা ফুয়েল দিচ্ছে, কারা এটার মূল শক্তিটা ধরে রেখেছে, তাদেরকে যদি আপনারা একটু বুঝেন তাহলে বুঝবেন রাষ্ট্র কোন দিকে যাচ্ছে। এবং সেখানে অনেকেই খুব আটকে উঠতে পারেন, আবার অনেকে খুব আশাবাদীও হতে পারেন। আমি আমার নিজের ভাবনার জায়গাটা পরিহার করে কেবল বাস্তবতাটা একটু বোঝানোর জন্যই আজকের আলোচনা। যখন এই আলোচনা করছি তার একদিন আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। ছেলেটার নাম হচ্ছে মাহফুজ। বলা হয় যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড। কেন? এই যে জুলাই বিপ্লব হলো, সেই বিপ্লবের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে তারা আন্দোলন করেছে 20-25 দিন, এই আন্দোলনটাকে একেবারে প্রত্যেকটা ঘটনা প্রবাহ সুতার মালায় গেঁথেছে। একটার পর একটা স্টেপ তারা নিয়েছে, আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচি ঘোষণার মধ্যে দিয়ে প্রত্যেকটা জনগণকে দুটি উদ্দেশ্য ছিল। একটা হলো সরকারকে খেপিয়ে তোলা, খেপিয়ে এমন রাষ্ট্র বিহেভ করবে যেন জনগণ, সাধারণ ছাত্রদের প্রতি সহানুভূতিশীল তৈরি হয়। সেই সহানুভূতিশীলতা তৈরি হওয়ার প্রেক্ষিতে বাংলাদেশের মধ্যবিত্ত সমাজ, সাধারণ মানুষ, দিনমজুর যারা কোনোদিন
গত 16টা বছর সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নামে নাই ছাত্র সমাজ, 16টা বছর সরকারের বিরুদ্ধে দৃশ্যমান কোনো বিক্ষোভে নামে নাই, তাদেরকে কিভাবে রাস্তায় নিয়ে আসা যায়? তো এই রাস্তাটা যদি যতক্ষণ পর্যন্ত আপনি না নিয়ে আসতে পারছেন, সব দল মতের মানুষকে আপনি যদি এক কাতারে না ফেলতে পারেন, তাহলে এটা বিপ্লব হবে না, অভ্যুত্থান হবে না। সেইটাকে তারা সুতার মালাটা গেঁথেছে। এই মালা গাঁথার জন্য যে মূল পরিকল্পনাকারী হিসেবে যাদেরকে আমরা দেখি, তাদের মধ্যে অন্যতম একজন, যার বিরুদ্ধে গোয়েন্দারা খোঁজাখুঁজি করেছে, তাকে হত্যা গুম করার চেষ্টাও করেছে, সেই ছেলেটি হয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহযোগী। এখন প্রধান উপদেষ্টার বিশেষ সহযোগী পদটা কতটা গুরুত্বপূর্ণ সেটি আমি পরে বলছি, তবে তার সম্পর্কে একটু জানি। চলুন একটু বক্তব্য শুনি যে তিনি কি ভাবেন আমাদের রাষ্ট্র নিয়ে, সমাজ নিয়ে, তার ভাবনাটা আসলে কি, সেই দেশটাকে কিভাবে দেখে। ছোট্ট একটি বক্তব্য শুনুন। বলতে আমি রাষ্ট্র জিনিসটাকে কিভাবে ডিল করবো, এখন যখন আমার দুই পাশে দুইটা সিভিলাইজেশন স্টেট দাঁড়ায় আছে, আমি আসলে কিভাবে ডিল করলে বাংলাদেশের বিশিষ্ট অবস্থানটাকে, এটা আমাকে যদি কেউ ব্যাখ্যা করে বলতে পারেন বলে, যে আমি কেন বাংলাদেশ রাষ্ট্র নামে দাঁড়াই থাকতে হবে, আবার কি জন্য দাঁড়াবো? আমি কি 71 দিয়ে ওই ইকুয়েশন সলভ করতে পারছি কিনা? যদি সলভ করতে পারতাম তাহলে বেশিরভাগ দাঁড়াইলো কেমনি 71 উপরে। এবং এটা সভ্যতা বলতে কোনো ইসলাম হিন্দু এইসব জিনিস আমি বলতেছি না। এটা হচ্ছে আপনারা যদি বেঙ্গল বেসিন, আমরা বেসিনে বসে আছি, বেসিনে আমাদের ল্যান্ডটা, আমাদের দেশটা বেসিন ল্যান্ড। এটা হচ্ছে একটা ধরনের সিভিলাইজেশনাল কনফ্লুয়েন্স ঘটছে এখানে, সব ধরনের সিভিলাইজেশন এখানে এসে মিলিত হয়েছে। এইটা কতটুকু শক্তির জায়গা? উই হ্যাভ ডিফারেন্ট, আমি বলছি দেয়ার আর মেনি ইসলামস ইন দিস ওয়ার্ল্ড, ইসলামস বলতেছি। তো আমার এখানে একটা ইসলাম আছে, আমি ওইটাকে কতটুকু গ্লোবালি রিপ্রেজেন্ট করব? দিস ইজ দ্য কোয়েশ্চেন অফ, দিস ইজ রিয়েলি দ্য কোয়েশ্চেন অফ ন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যান্ড সিকিউরিটি। এটা অনেকে বুঝতেছে কিনা আমি জানি না। আমার এখানে যেই সেকুলার রাজনীতির কাঠামো আছে, এটাকে তো আমাকে ইনটেক্ট রাখতে হবে। এখন এই সেকুলার রাজনীতির কাঠামো কি, সেকুলার আর সেকুলারিজম, এটা অনেক তর্ক আছে, তালালাসা দিয়ে অনেকে পড়ে বেজে ফেলছে। কিন্তু সেকুলার আর সেকুলারিজমের তর্কে যে আমি এখনো পর্যন্ত ডিল করি নাই, আমি কি এই রাষ্ট্রটা সেকুলার করব নাকি সেকুলারিস্ট করব, অনেকগুলো তর্ক আছে। বলতো আমি, এবং ওই সেকুলারিজমটা কি হবে? ওটা কি 72 সংবিধানের সেকুলারিজম হবে, নাকি আমরা এখন যখন আমরা বলতেছি, আমরা অনেকেই বলতেছি যে নিউ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগবে, কিন্তু তর্কটা দেখেন, খেয়াল করেন, সবাই বলতেছে 72 সংবিধানের কন্টিনিউটি। আপনি 71 ধরতে পারেন, কিন্তু 72 আমি মনে করি ধরতে পারেন না। আপনাকে 72-এর ব্যাপারে ক্রিটিক্যাল হইতেই হবে। এখন মাহফুজ ছেলেটার যে রাজনৈতিক ভাবনা, তার যে জ্ঞান গরিমা এবং তার যে দক্ষতা, তার যে গভীরতা, সেই গভীরতায় আমি ব্যক্তি শাহেদ অনেকখানি পিছিয়ে আছি। আমি কেবল বোঝার চেষ্টা করছি যে তারা কি ভাবে, তাদের রাজনৈতিক দর্শন কি, যারা এই রাষ্ট্রটা চালানোর জন্য সামনে পেছন থেকে এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে এবং এই সরকারকে, ডক্টর ইউনূস সরকারকে নেতৃত্ব দিচ্ছে, তারা আসলে কি ভাবে। এই মাহফুজের আরেকটি ভাবনা, সেটি হলো যে আওয়ামী লীগের রাজনীতি কিংবা ধরুন এই যে জামাত শিবিরের বিরোধিতার যে রাজনীতি, সেই জায়গায় সে কি ভাবছে বলো তো। এখনো একই লুপস তৈরি হবে কিনা? আমি আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিব, নিষিদ্ধ করব কিসের প্রক্রিয়া করব? আওয়ামী লীগ যারা বিশ্বাস করে, আওয়ামী লীগের যারা ইমান আছে যাদের, তাদেরকে আমি কিভাবে ডিল করবো? তারা তো আমার সোসাইটিতে আছে, তারা তো নাগরিক। এখানে আওয়ামী লীগের যে লোকগুলো আছে, তাকে আপনি কিভাবে রিকনসাইল করবেন? আপনি কি আরেকটা সুযোগ দিবেন ভারত বা অন্য রাষ্ট্রগুলোকে, যে এই দেশটাকে বিভাজন করে আরেকটা কোনো জাগরণ মঞ্চ হবে, আরেকটা এই সেই হবে, এবং এর ভিতর দিয়ে আবার দেশটাকে বিভাজন করা হবে এবং বেশিবাদকে টিকে রাখা হবে? এটা বিএনপির বেশিবাদ হইলেও তো এটা বিরোধিতা আমার করতে হবে। বক্তব্যের মধ্যে কথা কি? তার বক্তব্যের মধ্যে কথা হচ্ছে ইনক্লুসিভ, সবাইকে নিয়ে রাজনীতি করতে হবে। আপনি জামাত শিবির যেভাবে রাজনীতি করেছে কিংবা বিএনপি যেভাবে রাজনীতি করেছে, আওয়ামী লীগ যেভাবে জামাত শিবির সকাল বিকাল শিবির ধরো জবাই করো, একই স্লোগান যদি আমি এখন বলি যে সকাল বিকাল আওয়ামী লীগ ধরো জবাই করো, তাহলে এই রাষ্ট্রের নিরাপত্তা কোথায়? এই রাষ্ট্র সবাই মিলে যে রাষ্ট্র চিন্তা করার আমরা স্বপ্ন দেখছি, সেই জায়গাটা কোথায়? সেই প্রশ্নটাই তুলেছেন মাহফুজ। এখন এই মাহফুজের এইসব কথাবার্তা শুনে আপনারা নিশ্চয়ই একটু বিগড়ে গিয়েছেন না, যে না তাহলে কি, তাহলে তো হচ্ছে না, সে তো আমাদের লোক না। আপনাদের লোক না যারা ভাবছেন তাদের বলি, এই মাহফুজ হচ্ছে রামগঞ্জের, নোয়াখালীর রামগঞ্জের মাদ্রাসার শিক্ষার্থী। মাদ্রাসাই হচ্ছে তার শিক্ষার গোড়পত্তন। সাবেক মাদ্রাসার শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পড়াশোনা করছে এবং সে এই মাদ্রাসা শিক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, এই দুটোটা শিক্ষার সংমিশ্রণে এসে সে নিজস্ব একটা বলয় তৈরি করতে পেরেছে। সেই বলয়ে নানান রকম পাঠচক্র, নানান রকম বিতর্ক, এইসব বিতর্ক প্রতিযোগিতা পাঠচক্রের মধ্য দিয়ে কিছু তরুণকে সংগঠিত করেছে, যেই তরুণের
একজন হচ্ছে নাহিদ ইসলাম। নাহিদ ইসলামকে আপনারা চিনেন সামনে থেকে উপদেষ্টা হিসেবে এবং এই আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক হিসেবে, যিনি আপনাদের মনোজগতে এরই মধ্যে নিশ্চয়ই জায়গা করে নিয়েছে। কিন্তু নাহিদ ইসলামেরও আধ্যাত্মিক গুরু যদি আমরা ধরি, তাহলে মাহফুজ হচ্ছে এই নাহিদ ইসলামের রাজনৈতিক ভাবনা কি আমি একটু পরে ব্যাখ্যা করছি, তবে তার আগে মাহফুজ কেন্দ্রিক আলোচনাটা শেষ করি। তো এই মাহফুজ যখন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হয়, এটা কি কেবলই একটি পদ? না, এটি কেবল একটা পদ না। প্রধান উপদেষ্টা যেহেতু বয়সের ভারে নুজ্জ, তার আরও অনেক কাজ করতে হয়। কিন্তু রাষ্ট্র কোন দিকে যাবে, যে কাঙ্ক্ষিত সংস্কার আমরা চাচ্ছি, রাষ্ট্র সংস্কারের যেসব কথাবার্তা বলা হচ্ছে, সেগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেসব কানেকশনস তৈরি করা, যেসব মানুষকে কানেক্ট করা, যেসব জায়গায় গুরুত্ব দেওয়া, ফোর্স ক্রিয়েট করা, কিংবা যেখানে ফোর্স ক্রিয়েট হবে না সেখানে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করা, সেগুলো করে যেই মানুষটি আগাবে তার পদের নাম হচ্ছে প্রধান উপদেষ্টার বিশেষ সহযোগী। সুতরাং সামনে থেকে হয়তো খুব বেশি সামনে দেখবেন না এই লোক কী করছে, কিন্তু পেছনের মাস্টার মাইন্ড হিসেবে কাজ করবে। কোন ছেলে কাজ করবে নিশ্চয়ই বুঝে গেছেন, মাদ্রাসার ছাত্র কাজ করবে। আর তার যে দর্শন কি, দর্শন হচ্ছে ইনক্লুসিভ পলিটিক্স। আমরা বারবার বলেছি যে এই আন্দোলন যেহেতু পরিচালনা হচ্ছে, শুরুতেই একবার বলেছেন যে ভাষাগত এবং আন্দোলনের যে নাম, এই নামগুলো নিয়ে অনেকেই অনেক রকম প্রশ্ন তুলেছিলেন। যেমন আমাদের প্রিয় ইউটিউবার পিনাকি ভট্টাচার্য, তিনি প্রশ্ন তুলেছিলেন যে এই যে ব্লকেড শব্দগুলো তো আমাদের দেশীয় শব্দ না, এটা ইন্ডিয়ান শব্দ। সেটি আমি কোথা থেকে জেনেছি? আমি জেনেছি এই মাহফুজের ওয়াল থেকে। সেখানে তিনি এটিকে শুরু থেকে ছাত্র আন্দোলনের যে মোটিভ, সেই মোটিভ এবং এটা সফলতা নিয়ে যে প্রশ্ন তুলেছিলেন, সেটাকে তিনি ডিফেন্ড করছেন কোন ভাষায়, সেটি যদি আপনারা একটু পড়েন, যে ভাষাটাকে আপনার পরিচিত বাংলা ব্লকেড, আমার তো মনে হয় আবার সন্দেহের বাতিক আছে, আপনারা জানেন। আর ভাষা নিয়ে, ভাষার ব্যবহার নিয়ে আমার কিঞ্চিত সিনিক্যাল আচরণ আছে। বাংলা ব্লকেড এই কথাটা একজন বাংলাদেশির মাথা থেকে বাইর হবে না। বিদ্যানন্দের মাংস আহার এইসব কথা কোথা থেকে আসতে। আচ্ছা, আবার এরকম না তো হাসিনাকে চীন সফরের চাপ দিয়ে দেখানো, লাইনে থাকো নাইলে কিন্তু খাদায়া দিব, আর মাথায় আসলো হুট করেই বাংলা ব্লকেট কথাটা দেখে যে ব্লকেট শব্দটা ওভারওয়েলমিংলি ইউজ করা হয় কলকাতায়। একটা রেফারেন্স দিলাম কমেন্টস বক্সে। ভাষা নিয়ে আমার এই সিনিক্যাল আচরণ কিন্তু আমার দোষ না, সব দোষ চমস্কির আর পিএইচডি রিসার্চ মেথড ক্লাসের, আমারে দোষ দিয়েন না। তো এইটার আমাদের প্রিয় পিনাকি ভট্টাচার্যের যে লেখা, সেইটাকে সে শেয়ার করেছে তার ওয়ালে, এবং ওয়ালে শেয়ার করে কিভাবে এইটা প্রত্যুত্তর লিখেছে সেইটা একটু আপনাদের পড়ে শোনায়, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে কারা আমাদের এই দেশ চালাচ্ছে, তাদের মগজের ভেতরে কি আছে। সে লিখছে যে হাস্যকর এই সিনিকের দাবি, সিনিক মানে হচ্ছে যে সেনেকাল, অর্থাৎ সব কিছুকে যে সন্দেহের বাতিকগ্রস্ত হিসেবে দেখে, সব কিছুকে অস্বীকার করে। তো সেখানে লিখছে হাস্যকর এই সিনিকের দাবি, ইংরেজিতে অবরোধকে তো ব্লকেডই বলে নাকি। প্রথম কমেন্টে তার রেফারেন্স যে সিপিবির প্রোপাগান্ডুপনা, এটা বুঝতে কি পিএইচডি মেথোডোলজি লাগে? আর কাদের বিরুদ্ধে সে ভারত বিরোধিতা নিয়ে খাড়া হইতে চায়? যারা ভারত বিরোধিতা করে জেল খাটছে, এক্সক্লুডিং নুরুল মশাই অ্যান্ড গং, যাকে সিএএ প্রশ্নে আমরা শক্তিশালী অবস্থানে পাই নাই। মাহফুজ প্রশ্ন রেখেছে, সেটা হচ্ছে যে ভারত বিরোধিতা করে যারা জেল খেটেছে, কাদের বিরুদ্ধে সেই ভারত বিরোধিতা নিয়ে খাড়া হইতে চায়? কার কথা বলছে? পিনাকি ভট্টাচার্যের কথা বলছে। বলছে যে কাদের বিরুদ্ধে সে ভারত বিরোধিতা নিয়ে খাড়া হইতে চায়? যারা ভারত বিরোধিতা করে জেল খেটেছে তাদের বিরুদ্ধেই তো নাকি? কালকের বৈরাগী যদি গত এক দশকে ভারত প্রশ্নে ক্রিটিক্যাল ছাত্র অ্যাক্টিভিস্টদের বিরুদ্ধে নিজেকে মসিহা হিসেবে দাঁড় করায়, এটা নিতান্তই পরিহাস। আর খেয়ে না খেয়ে জাতীয় রাষ্ট্রীয় প্রশ্নকে ভারত প্রশ্ন সীমিত করার রাজনীতি যে ভারতকেই সুবিধা দেয়, আর বাংলাদেশ রাষ্ট্রে ভারত প্রশ্নকে ওভারসাইজড করে তুলে মুজিববাদী বয়ানকে রিএনফোর্স করে, তার বুঝার মতন বুদ্ধি যে ভট্টাচার্যের নেই, সেটা আমার মনে হয় না। পুনশ্চ নামটা যে বা যারা দিছে তারা ভট্টাচার্যের চেয়ে অন্তত দুকাঠি ভারত কলকাতা প্রশ্নে ক্রিটিক্যাল। গত এক দশক ধরে ভট্টাচার্য মশায়ের সুমতি হোক। নিশ্চয়ই এই বিষয়টা দেখে আপনাদের ভেতরে প্রশ্ন উঠেছে, তাহলে কি যারা আমরা ইনফ্লুয়েন্সার হিসেবে কথা বলি তাদের ইনফ্লুয়েন্স নাই? অবশ্যই আছে, তাদের ইনফ্লুয়েন্স আছে বলেই এই বিষয়টা আমি উদ্রেক করেছি যে ভারত বিরোধিতা, আমি আমার রাজনীতিতে সবসময় বলে আছি, এটা একটি পপুলিস্ট মুভমেন্ট, এবং এই পপুলিস্ট মুভমেন্ট শুনতে খুব ভালো লাগে। কিন্তু আপনি যদি আপনার রাষ্ট্রের স্থিতিশীলতা চান, আপনি যদি
যারা এই গত 1 দশক 2 দশক ধরে বাংলাদেশের এই গণ অধিকারের কথা বলেছে, বাংলাদেশ রাষ্ট্রের স্থিতিশীলতার কথা বলেছে, তাদেরকে আপনি যদি ভারত বিরোধী ট্যাগ দিয়ে আপনি কেবল সাম্প্রতিক সময়ে ভারত বিরোধিতাটাকে নিয়ে পপুলিস্ট মুভমেন্ট করতে চান, তাহলে মোটিভ নিয়ে প্রশ্ন আসে যে আপনি কেন, কার পক্ষ হয়ে করছেন। কারণ ভারত বিরোধিতার আমি পক্ষে, কিন্তু এমন ভারত বিরোধিতার পক্ষে না যেটা আওয়ামী লীগকে একটা স্পেস দেয় এই ভাবনা শুরু করতে যে বাংলাদেশে ভারত প্রিয় মানে একমাত্র আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ নাই তো সবই হচ্ছে ভারত বিরোধিতা। তো সেই স্পেসটা আমরা করে দিব কি না, যেটা আওয়ামী লীগকে সুবিধা দেয়, সেইটা নিয়ে প্রশ্ন তুলেছেন, যেই প্রশ্ন আমি বরাবরই আমার আলোচনায় তুলছি। তো এখন এটি একটা বিষয়, আমি বিষয়টার অবতারণা করলাম এই কারণে আপনাদের বোঝার জন্য যে কারা আমাদের রাষ্ট্র পরিচালনায় হাত দিয়েছে, তাদের বুদ্ধিবৃত্তিক চিন্তাটা কি। এখন এই ছেলে মাহফুজ যে উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে কাজ করবে, সে আবার আধ্যাত্মিক গুরু আমাদের বর্তমানের উপদেষ্টা নাহিদ ইসলামের। তো নাহিদ ইসলামের আধ্যাত্মিক গুরু কিংবা নাহিদ ইসলামদেরকে সামনে রেখে এরা পুরো পরিকল্পনাটা সাজিয়েছে। সেই নাহিদ ইসলাম কে সেটাও আপনাদের জানার একটা বিষয়, তাই না? গত বছরে একটি আলোচনা দেখছিলাম নাহিদ ইসলামের, সে তত্ত্ব নিয়ে কথা বলছে, থিওরি। আমি অনেক সময় আলোচনায় অনেক সময় থিওরি আলোচনা করি, আরও অনেকেই করেন। সেই তত্ত্ব নিয়ে কথা বলছেন, একটা জায়গায় যেয়ে তিনি বলছেন যে যেই সব তত্ত্বকে কেন্দ্র করে, ন্যারেটিভকে কেন্দ্র করে, বয়ানকে কেন্দ্র করে আমরা সমাজকে দেখি, সেসব তত্ত্বগুলো অধিকাংশ ক্ষেত্রেই ইউরোপিয়ান এবং আমেরিকান, যেটার সাথে আমেরিকান যে জনগোষ্ঠী আর আমাদের যে জনগোষ্ঠী, এটার বিস্তর ফারাক। আমাদের এখানে পুঁজিবাদ, আমাদের এখানের সমাজ ব্যবস্থা আর আমেরিকা ইউরোপের সমাজ ব্যবস্থা এক না। সুতরাং যেই সব তত্ত্ব আমরা পশ্চিমা তত্ত্ব দিয়ে আমাদের জনগোষ্ঠীকে, আমাদের রাজনীতিকে ডিফাইন করতে যেয়ে যখন দেখি আমরা কাজ করছে না, সেখানে আমাদের খড়গ বাঁধে এবং আমরা পশ্চিমা তত্ত্বকে আমাদের জনগোষ্ঠীর তত্ত্বের ধাঁচে ফেলতে চাই, সেখানেই সমস্যা। সেজন্যই বলছে যে আমাদের নিজস্ব তত্ত্ব নির্মাণ করতে হবে। শুনুন একটু আলোচনাটা। এতদিন ধরে যেভাবে চলে আসছে যে ইউরোপের যেই তত্ত্বগুলো আমরা পেয়েছি, সেই তত্ত্ব অনুযায়ী আমরা আমাদের সমাজে সেটা ব্যবহার করার চেষ্টা করেছি। যখন ইউরোপীয় তত্ত্বের সাথে আমাদের সমাজটা মিলে নাই, তখন আমরা ভেবেছি যে আমাদের সমাজটাতেই হয়তো সমস্যা, আমাদের সমাজটা হয়তো অবিকশিত, যেটা মার্ক্সবাদী আলোচনার ভিতরে আমরা দেখতে পাই যে এখানে সামন্তবাদ নাই বা এখানে পুঁজিবাদের বিকাশ ঘটে নাই। তার মানে হচ্ছে সেই তত্ত্ব দিয়ে যখন এটা ব্যাখ্যা করা যাচ্ছে না, তখন আমরা ধরে নিচ্ছি যে আমাদের সমাজটা অবিকশিত। এবং এই তর্কগুলা সেই সময় থেকে ছিল যে, তো সেই জায়গা থেকে এই যে ইউরোপীয় বা ইউরোপ কেন্দ্রিকতা তত্ত্বের যে চিন্তা, সেইটা থেকে অতিক্রম করে কিভাবে আমরা ডুইং থিওরি নিজেদের তত্ত্ব নির্মাণ করতে পারি, সেই আলাপটা এখানে আসছে। এই তত্ত্ব নিশ্চয়ই আপনাদের সাধারণ দর্শক যারা আছেন তারা বুঝবেন না, কিন্তু এটিও অন্তত বুঝবেন যে না, এই ছেলেগুলো কাঁচা ছেলে না। এমন না যে মাথায় একটা আসলো জিনিস হই হই রই রই ঠিক আছে ভেঙে ফেললো, মেরে ফেললো, চুরে ফেললো, না। তারা খুব ধীর স্থির শান্ত চিন্তায় তারা নিজেদের প্রস্তুতি নিয়েছে, নিজেদেরকে গঠন করেছে, এমনভাবে প্রস্তুত করেছে যেন তারা এই তাদের যে চাওয়া সেটাকে একটা বিপ্লবের রূপ দিতে পারে। ওই যে গান শুনছিলেন, সোচতা হে কিচনা মাসুম থে কেসে কিয়া হো গায়া দেখতে দেখতে। सोचता हूँ कि वो कितने मासूम थे, सोचता हूँ कि वो कितने मासूम थे, कैसे क्या हो गए देखते देखते। তারা মাসুম ছিল, নিষ্পাপী ছিল, কিন্তু এই বিপ্লবটা হয়ে গিয়েছে তাদের মাধ্যমে, তাদের ডাকে জনগণ সাড়া দিয়েছে। এখন এই তাদেরকে আমাদের বুঝতে হবে, এবং এই নাহিদ যে তত্ত্বের কথা বলছে সে কার বই পড়ছে সেটাও আমাদের বুঝতে হবে যে তার মনোজগতে কি আছে। এই ছেলে মেয়েগুলো যারা রাষ্ট্রের লাটাই তাদের হাতে, তাদের মাথায় মনোজগতে কারা বসবাস করছে, সেটি যদি আপনি ধরতে পারেন, ডিফাইন করতে পারেন, আপনি আশাবাদী হতে পারেন, আপনি নিরাশাবাদী হতে পারেন। আপনাকে আশাবাদী করা আমার কাজ না, নিরাশাবাদী করা কাজ না, আমি বিশ্লেষণ করছি। এই নাহিদ যেই লোকের বই পড়ছে তার নাম কি? সারওয়ার তুষার। সারওয়ার তুষার কে? সারওয়ার তুষারের যদি আপনি প্রোফাইল ঘাটেন, তার চিন্তা কর্ম পদ্ধতি যদি আপনি বুঝেন, তাহলে বুঝবেন যে আপাতমস্তক ইনক্লুসিভ রাজনীতি পছন্দ করা একটা মানুষ। তার ওয়ালে আমি নানান রকম জিনিস দেখেছি। একটা জিনিস আমার ভালো লেগেছে, আমি আমার ভাবনার সাথে যেহেতু মিলে, একটা মাদ্রাসার শিক্ষার্থী সে হাতে আঁকছে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এটাই তো আমরা চাই। কারণ হলো আমাদের যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের সবচেয়ে বড় সমস্যা কি? গত 16 বছরের ফ্যাসিবাদ কিসের উপর দাঁড় করিয়েছে? সেটা হলো ইসলাম এবং ইসলামোফোবিক। এখনো পর্যন্ত একটা দাড়িওয়ালা ছেলে রাষ্ট্র পরিচালনা করবে এটা আমরা মেনে নিতে পারি না। আমরা জাজ করি তার ক্লোথ দিয়ে, তার বাহ্যিক দিয়ে,
যেমনভাবে আমরা জাজ করছি দাড়িওয়ালা ছেলে মাহফুজ মাদ্রাসার শিক্ষার্থী, কিন্তু তার ভিতরে কি আছে সেটি যতক্ষণ না পর্যন্ত আপনি জাজ করবেন ততক্ষণ তো আপনি তাকে হিসাব করতে পারবেন না। আমাদের রাষ্ট্র ব্যবস্থা দাড়ি টুপি দেখে তাকে জঙ্গি উপাধি দেওয়ার কারণেই তো ফ্যাসিবাদের জন্ম নিয়েছে। সেই জায়গাটা তারা বুঝেছে, সেই জায়গা বোঝার জন্য তাদের মনোজগতে কারা আধ্যাত্মিক গুরু হিসেবে কাজ করেছে সেটি যদি আপনি দেখেন, এই যে সারোয়ার তুষারদের মতো মানুষ যারা মনে করে যে শিক্ষার্থী মাদ্রাসার শিক্ষার্থীরও ভূমিকা আছে, এবং মাদ্রাসা শিক্ষার্থী সব শিক্ষার্থী না, ওই সব শিক্ষার্থী যারা মনে করে ধর্ম যার যার রাষ্ট্র সবার, অর্থাৎ সম্প্রীতির একটা মিলন মেলা, ইনক্লুসিভ পলিটিক্স, সবাইকে নিয়ে অন্তর্ভুক্তের রাজনীতি, সেটা যদি আমরা করতে পারি তাহলেই আমাদের দেশের মঙ্গল। এখন প্রশ্ন হতে পারে যে ইনক্লুসিভ রাজনীতি এটা তো খুবই ভালো শোনায়, মহব্বতের কথা, বাস্তবতা তো অনেক কঠিন। আপনি আসলে আমাকে বলেন যে আমি আপনার এই জাতীয়তাবাদের চেতনা দিয়ে কি করব যদি বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর দুর্নীতি দিয়ে ভরে যায়? আপনি আমাকে বলেন আমি আপনার এই মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে কি করব যদি বাংলাদেশের যে সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষ রক্তচোষা সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়ে? আপনি আমাকে বলেন আমি আপনার জাতীয়তাবাদের চেতনা দিয়ে কি করব যদি আমি সরকারি হাসপাতালে একটি সিটের জন্য যখন যাই তখন আমার ওই কর্মচারী সমিতির পিছনে দৌড়াতে হয় অথবা টাকা নিয়ে কোনো একজন কর্মচারীর পিছনে দৌড়াতে হয়? আপনি আমাকে বলেন আমি আপনার ওই যে মুক্তিযুদ্ধের চেতনা সেটি দিয়ে কি করব যদি আমি এত বড় এক বাংলাদেশে স্বাধীনতার 52 বছর পরেও উচ্চশিক্ষার জন্য এমন একটি প্রতিষ্ঠান না পাই যেখানে শিক্ষার পরিপূর্ণ একটি বৈশ্বিক পরিবেশ রয়েছে, যেই পরিবেশে আমি নিশ্চিন্তে উচ্চশিক্ষাটি গ্রহণ করতে পারি? কারণ হলো আমাদের সমাজে ঘৃণার বীজ বপন করা আছে। আমাদের মধ্যে কেউ কেউ সেই ঘৃণার বীজ বপনে খুব সচেষ্ট সবসময়। সেই ঘৃণার বীজ বপন দিয়ে তারা ভাবেন যে তাদের পন্থা একটা বিপ্লব হবে। আপনি এই রাষ্ট্রের স্থিতিশীলতা নিশ্চিত করতে পারবেন না। আপনাকে মহব্বতের জায়গাটাও দেখতে হবে, দায় ও দরদের সমাজ প্রতিষ্ঠা করতে হবে। তো দায় এবং দরদের সমাজ প্রতিষ্ঠা করার জন্য যারা কাজে হাত দিয়েছে তাদের সম্পর্কে একটু জানালাম, আপনাদের যেন একটু ধারণা তৈরি হয়। নিশ্চয়ই আপনাদের অনেকেই যারা রাজনীতি বুঝেন তাদের এই আলোচনায় আরও অনেক ক্ষুধা তৈরি হয়েছে। আমি সেই ক্ষুধাগুলো নিয়েও আসব। যেমন আমার একটা জানার বিষয় তৈরি হয়েছে এবং আমি নিশ্চয়ই বলবো যে প্রচলিত রাজনীতি যারা করছে, যেমন বিএনপি এবং জামাত ইসলামী এবং আওয়ামী লীগ, এদের এই প্রচলিত রাজনীতি তাহলে থাকবে নাকি না তাদেরকে তাদের জায়গা থেকে রিফর্ম করে ভাবনাটাকে একটু পরিশুদ্ধ করে নতুন করে আগাতে হবে? কেন আগাতে হবে সেটি একটি বড় ভাবনা। আমি নিশ্চয়ই পরের পর্বে সেই আলোচনাটা করার প্রত্যাশা রাখি। কিন্তু তার আগ দিয়ে আমি বলি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি পয়সা এবং ভিউয়ের জন্য ভিডিও করি না। আমি চাই কিছু মানুষের ভিতরে বোধ জাগ্রত হোক, তরুণরা যেন তাদের ভিতরে সম্প্রীতি, সৌহার্দ্য এবং ইনক্লুসিভ চিন্তা তৈরি হোক, কেননা এরাই তো দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। সে হোক বিএনপির, হোক জামাত ইসলামীর, হোক আওয়ামী লীগের। যেই দল এইগুলোকে আগায় নিয়ে যাবে, যারা এইগুলোকে আগায় নিয়ে যাবে, আমি তাদের সাথে আমার সম্পৃক্ততা রাখতে চাই। প্রধান উপদেষ্টার বিশেষ। তো বন্ধুরা দেখলেন ভিডিওটা, আশা করি ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারলেন। কাদের হাতে দেশ, কিভাবে আন্দোলনটা সংগঠিত হয়েছিল, ঠিক আছে, কিভাবে আন্দোলনটা সংগঠিত হয়েছিল, এর মেন মাথা কে, এদের উদ্দেশ্য কি, বা এখনো পর্যন্ত যারা কারা রয়েছে মানে এই মানে অন্তর্বর্তীকালে সরকারে, সেই ব্যাপারে কিন্তু উনি পুঙ্খানুপুঙ্খে সমস্ত ডিটেলস কিন্তু বললেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। এই ধরনের যদি ভিডিও আপনারা আরও দেখতে চান আমাদের কমেন্ট করুন, আমরা আগামী দিনে আরও ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতো বন্ধুরা এখানেই শেষ করছি, আবার কালকে আপনাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে।